বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্য ঝিলকে নিয়ে বাড়িতে ফিরে আসে। ঝিলকে রাখতে তার মাও এসেছে। সাক্ষ্য ঝিল নিজেদের ঘরে যেতে চাইলেই সাক্ষ্যর মা বলেন, দাঁড়াও। এটা শুনে সাক্ষ্যর বাবা বলেন, থাক না, এত সময় পরে মেয়েটা বাড়িতে ফিরল, ওর নিজের ঘরে যাক। সাক্ষ্যর মা বলে, ঘরে তো যাবেই, অবশ্যই যাবে। তার আগে এইটা বলে যাক, কাল রাতে ও কেন গিয়েছিল, কাউকে কিছু না জানিয়ে ও বাড়ি ছেড়ে যাওয়ার সাহস পেল কোথা থেকে। তখনই সাক্ষর ছোট মা বলে, ঝিল, তুমি তো একবার আমায় বলে যেতে পারতে। সাক্ষর মেজমা তখন ছোট মাকে বলে, আরও করো, আদর করে আবারও মেয়েটাকে ঘরে বরণ করে তোলো। দেখলে তো কেমন মর্যাদা দিল। তখনই সাক্ষর ছোট মা বলে, সেটাই তো দেখছি মেজদি, মনে হচ্ছে ওকে বরণ করে ঘরে তুলে ভুলই করেছি। তখনই সাক্ষর ঠাম্মি বলেন, দেখো সাক্ষ্য, এই বিয়েটা আমি মানি না, কিছুতেই মানি না। যদিও আমি জানি তাতে তোমার কিছুই যায় আসে না, হয়তো তুমি তোমার বউকে নিয়ে বিদেশে চলে যাবে, তবে একটা কথা জেনে রেখো, এই মেয়েকে আমি কোনো দিন এই বাড়ির বউ হিসেবে মানব না। যদিও একটু মানতাম, আজকের পর তো আর মোটেও না। রাত 12টার সময় এ বাড়ি থেকে চলে গেছে, তুমি ভাবতে পারছো? তখনই সাক্ষর মা বলেন, আমরা মানি বা না মানি, সাক্ষ্য তো ওকে নিয়েই সংসার করবে, সাক্ষর তাতে কিছু যায় আসে না। আর এই মেয়েটাও ঠিক সেটাই করবে যেটা ওর ইচ্ছে হবে। সাক্ষ্য বলে, মা, ঝিল আমাকে প্রমিস করেছে ওর কখনোই এ বাড়ি ছেড়ে যাবে না, এবারের জন্য ওকে ক্ষমা করে দাও। ঝিলের মাও সাক্ষ্যের পরিবারের কাছে ক্ষমা চায়। তখনই সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল, তোমার জন্য আজ পরিবারের সবার সামনে আমার মাথা নত হয়ে গেল, সকলের সামনে লজ্জায় আমার মাথা কাটা গেল, শুধুমাত্র তোমার জন্য। তখনই তিতির বলে, কি হলো ঝিল, চুপ করে আছো কেন, উত্তর দাও। সবাই এতবার করে জানতে চাইছে, আমি জানি তুমি কোনো উত্তর দিতে পারবে না। কি বলো তো, তুমি তো অতি নির্লজ্জ মেয়ে, বেহায়া মেয়ে। নির্লজ্জ না হলে কি আর চৈতিদিকে বিয়ের মণ্ডপ থেকে সরিয়ে নিজে বিয়ের পিঁড়িতে বসতে পারতে, দাদাভাইকে বিয়ে করতে পারতে? তুমি আসলে একটা অত্যন্ত নির্লজ্জ মেয়ে। এটা শুনে ঝিল খুব রেগে যায়। ঝিল তখন পরিবারের সবার সামনে বলে, আমি যদি আসল সত্যি বলি তো তুমি এখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তো? এটা শুনে সাক্ষর বাবা বলেন, ঝিল, কি হয়েছে রে মা, সত্যিটা বল। ঝিল বলে, প্রথমে ভেবেছিলাম সত্যিটা বলবো না, আমি কাউকেই বলিনি, আমার মাকেও বলিনি, আর সাক্ষ্যকেও বলিনি। এখন মনে হচ্ছে সত্যিটা সবার জানা প্রয়োজন। হ্যাঁ, সত্যিটা জানলে হয়তো কেউ আমাকে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু আমি জানি তুমি আমায় বকতে পারবে না। এই বলে ঝিল সাক্ষর দিকে তাকায়। সাক্ষ্য বলে, বলো ঝিল, কি কথা আছে বলো। মেজমা বলেন, কি আর বলবে, এবার নিশ্চয়ই বানিয়ে বানিয়ে গল্প শোনাবে। সাক্ষর মা বলে, তোমার এসব গল্প না আমরা শুনতে চাই না, কেউ বিশ্বাস করি না আমরা। তখনই সাক্ষ্য বলে, মা, আমি তো জানি এই পরিবারের অনেকেই আছে যারা ঝিলকে বিশ্বাস করে না, আবার কেউ কেউ আছে যারা ঝিলকে বিশ্বাস করে। এই যেমন বাবা, বাবা তো ঝিলকে বিশ্বাস করে, তাই বাবা তো সত্যিটা জানতে চায়। কি হলো ঝিল, এখনও চুপ করে আছে কেন? সাক্ষর বাবা বলেন, ঝিল মা, তোকে না আমি বলেছি সব সময় সত্যি কথা বলবি, আর সত্যি কথা বলতে কখনো ভয় পাবি না। সাক্ষর ঠাম্মি বলে, বলো বলো, কি এমন ঘটনা ঘটলো যার কারণে রাত 12টার সময় তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো? তখনই ঝিল বলে, ঘটনা রাত 12টার সময় ঘটেনি ঠাম্মি, 12টার অনেক আগে থেকেই ঘটে আসছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সাক্ষ্য বলে, ঝিল, প্লিজ আর সাসপেন্স রেখো না, এবার বলো। ঝিল তখন তার কথা শুরু করে। ঝিল বলে, কাল রাতে তোমরা আমাকে যে ঘরে থাকতে দিয়েছিলে সেই ঘরে তিতির তার বন্ধুদের নিয়ে এসেছিল। সবাই মিলে বাসর জাগার নাম করে যা অসভ্যতামি করেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তারা নানান বাজে কথা বলেছে, গান করেছে, নাচ করেছে, এমনভাবে পুরো ঘরটা দখল করে থেকেছে যে সেই ঘরে না আমার শোয়ার জায়গা ছিল, না আমার বসার জায়গা ছিল। হ্যাঁ, আমি তো গরিব ঘরের মেয়ে, বস্তির মেয়ে, খাট ছাড়া যে শুতে পারবো না বিষয়টি এমন নয়। আমি মেঝেতে বিছানা ফেলে সেখানে শুয়েছিলাম, কিন্তু এরা এমন অসভ্যতামি করেছে, এমনভাবে আমাকে আঘাত করেছে, আমি সেখানেও থাকতে পারিনি। আমি বাধ্য হয়েছি বাড়ি থেকে বেরিয়ে যেতে। এখন ছোটো মা, তোমার হয়তো মনে অভিমান হয়েছে, কেন তোমায় বলিনি, হয়তো তুমিও বলবে তোমাকে কেন বলে যায়নি, কিন্তু বিশ্বাস করো, আমি তো জানতাম না তুমি কোন ঘরে আছো, আর আমি এটাও জানতাম না ছোটো মা কোন ঘরে আছে, তাই আমি কাউকেই কিছু বলতে পারিনি। এরপরে ঝিল তিতিরকে বলে, কি তিতির, তুমি নিশ্চয়ই কথাগুলো অস্বীকার করবে না? তোমরা জানো ওদের অসভ্যতামি এমন পর্যায়ে গিয়েছিল যে তিতিরের একজন বন্ধু, ছেলে বন্ধু, সে আমার হাত ধরে টেনেছিল।
এইসব নানান কথা শুনে পরিবারের সবার মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু ওই যে কুকুরের লেজ কখনোই সোজা হয় না। তাই এত ঘটনা শোনার পরেও সাক্ষর মা, সাক্ষর মেজমার চোখ খোলেনি। সাক্ষ্য তখন তিতিরকে বলে, কি তিতির, ঝিল যে কথাগুলো বললো সেগুলো সত্যি? আমি ভাবতে পারছি না তুই এতটা অসভ্যতামি করতে পারিস। তখনই তিতির বলে, আমরা অসভ্যতামি কোথায় করেছি দাদা ভাই? কাল তো তোদের বাসর ছিল, তাই তো আমরা সবাই মিলে বাসরে নাচ গান করেছি, বন্ধুরা মিলে এনজয় করেছি। তোকেও তো থাকতে বলেছিলাম, তুই তো বাসর জাগলি না, এতে আমাদের কি দোষ? ঝিল বলে, আমি জানতাম কথাটা তুমি এভাবেই ঘুরিয়ে দেবে। আমার কাছে তো কোনো রেকর্ড নেই, কোনো ভিডিওও করিনি আমি, তাই কাউকে কিছু দেখাতে পারবো না। শুধুমাত্র তোমাদের অসভ্যতামের কথাগুলো মুখে বলতে পারবো। এখন তোমরা কেউ আমাকে বিশ্বাস করলে করতে পারো, না হলে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু একটা কথা মনে রেখো, কাল আমি এমনি এমনি বাড়ি থেকে যাইনি। বিয়ের পরে যে মেয়েদের শ্বশুর বাড়িতে ছেড়ে এভাবে যেতে নেই, এতটুকু শিক্ষা আমার আছে। তোমরা হয়তো তোমাদের বাড়ির মেয়ের কোনো দোষ দেখবে না, ও বড়লোক বাড়ির মেয়ে, ও শিক্ষিত। তবুও কাল ও যা অসভ্যতামি করেছে তাতে আমারই লজ্জা করছিল। যদিও আমি শিক্ষিতও নই আর এমন বড়লোক ঘরেও আমার জন্ম হয়নি, তবুও আমার লজ্জা করছিল। ঝিলের কথা শুনে তিতির তখন সাফাই গায়। সাক্ষ্য তখন বলে, চুপ কর তিতির, চুপ কর। তখনই তিতির বলে, আমি জানি তো দাদা ভাই তুই আমায় অবিশ্বাস করবি, তুই তোর বউয়েরই পক্ষ নিবি, শুরু থেকে তো এটাই হয়ে আসছে। সাক্ষ্য বলে, আমি ঝিলকেও চিনি আর তোকেও চিনি, আমি জানি ঝিল মিথ্যে কথা বলতে পারে না। তখনই সাক্ষর মেজমা বলে, আর আমার মেয়ে বুঝি মিথ্যে কথা বলতে পারে? তিতির বুঝি সবটাই মিথ্যে বলছে? সাক্ষর মা বলেন, ঠিক আছে আমি বুঝলাম তুমি ওই ঘরে থাকতে পারোনি, কিন্তু এই বাড়িতে তো আরও অনেক ঘর আছে, তুমি সেই সব ঘরের মধ্যে কোনো একটা ঘরে থাকলে না কেন? তখনই সাক্ষ্য বলে, মা প্লিজ, অন্তত অন্যায়ের প্রতিবাদ করো। হয়তোবা ঝিলের পক্ষ নিয়ে প্রতিবাদ করতে হবে না, ঝিলের হয়ে একটা কথাও বলতে হবে না, কিন্তু তিতির যে অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিবাদ করো। তিতির যদি সেই ঘরে অন্যায়গুলো করতে পারে, তবে অন্য যে কোনো ঘরেই ওরা অন্যায় করতে পারে। অন্যায়ের বীজ যদি থাকে তো মানুষ যেখানে সেখানেই অন্যায় করবে। এটা শুনে তিতিরের মা বলে, তিতির তুমি এখন ঘরে যাও, এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, এখন সব অভিযোগ তোমার দিকেই যাচ্ছে, সবাই এখন তোমাকেই দোষারোপ করবে। তখনই সাক্ষর ছোট মা বলে, দিদি ভাই, আমি তো এটা দেখেছি, তিতির মাঝে মাঝেই ঝিলকে অসম্মান করে, অপমান করে, তাই এমন ঘটনা ঘটতেও পারে, এটা অবিশ্বাসের কিছু নেই। তখনই তিতির তার ছোট মাকে বলে, তুমি তো এই বাড়িতে থাকো না, তো তুমি আমাকে কি করে চিনলে? হ্যাঁ, তুমি কি করে আমার সম্পর্কে এই কথাগুলো বলতে পারো? সাক্ষর ছোট মা তখন তিতিরকে বলে, চুপ করো তুমি, তোমার সাহস হয় কি করে, কি করে এতটা স্পর্ধা পাও আমার সাথে এই ভাষায় কথা বলার? আমার সাথে তোমার ছোটকার যে সম্পর্কই থাকুক না কেন, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, বাড়ির বড়রা হয়তো আমাদের কিছু বলতে পারেন, কিন্তু তাই বলে তুমি তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না তিতির। এই বলে মেজমা তিতিরকে থামিয়ে দেয়। সাক্ষর বাবা তখন ঝিলকে বলে, ঝিল, একটা কথা মনে রাখিস, এটা তোর শ্বশুর বাড়ি, যতদিন আমি বেঁচে আছি তোকে এই বাড়ি থেকে কেউ বার করতে পারবে না। আর তোমাদের বলছি, ঝিল এই বাড়িতে থাকবে, নিজের অধিকারে থাকবে, তোমাদের কারোর অধিকার নেই ঝিলকে এই বাড়ি থেকে তাড়ানোর। আর হ্যাঁ তিতির, আজ তোমার জন্য ঝিলের কাছে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, নিজেকে একটু শুধরে নাও। কই, তোমার দিদির নামে তো কোনো অভিযোগ আসে না, তোমার দিদির নামে তো কেউ কোনো বাজে কথা বলে না, তবে তোমার নামে কেন বলে? নিজেকে শুধরে নাও, নিজেকে শুধরে নাও। এ বলে সাক্ষর বাবা তিতিরকে শাসন করে। অন্যদিকে তিতির তো রাগের আগুনে জ্বলতে থাকে, দিদির নামে আবারও প্রশংসা করলো। তার তো আবার দিদির প্রতিও অ্যালার্জি আছে, দিদি যে তার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। যদিও তিতিরের ভালোবাসা একতরফা, তবুও ওই যে সাক্ষ্য একটা কথা বলেছে, যার মধ্যে অন্যায়ের বীজ আছে সে যখন তখন যেখানে সেখানে যার তার সাথেই অন্যায় করবে। তিতির নিজের দিদিকেও ছাড়ে না, সেখানে চৈতির পক্ষ নিয়ে ঝিলকে অপদস্থ করা তার কাছে সাধারণ ব্যাপার। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।